সাকিব ভাইয়ের লাইফ টাইমেও একটা বড় অপরচুনিটিস আমার জন্য, এই ধরনের অপরচুনিটিস হয়তো কেউ পায়নি এবং আমি অপরচুনিটিসটা ট্রাই করতে চাই, ইউটিলাইজ করতে চাই। আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চটা দিয়ে করার, বাকিটা দর্শক দেখেছেন। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ভার্সাটাইল তরুণ অভিনেতাকে। তিনি রাকিব হোসেন ইভন। এবারের ঈদে বড় পর্দায় তাণ্ডব সিনেমায় স্বাধীন চরিত্র আর ওটিটি প্ল্যাটফর্মে বহেমিয়ান ঘোড়া সিরিজে ট্রাক ড্রাইভারের শাগরেদ সেলিম চরিত্রে তার অভিনয় প্রমাণ করেছে তিনি এই প্রজন্মের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম। এর আগেও তিনি দুর্দান্ত সব কাজ উপহার দিয়েছেন, যেমন 2 দিনের দুনিয়া, অগচরা, ইতিচিত্রা, একটি না বলা গল্প, মেঘের কপাট, কুহেলিকা, নিকষ। তবে তিনি অভিনয় করেন নিঃশব্দে, তার পারফরমেন্সে থাকে দৃপ্ত উচ্চারণ। এতদিন তাকে নিয়ে অতটা হইচই না হলেও এবারের ঈদের পর তিনি চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ এই আলোচিত অভিনেতার সঙ্গেই আমরা আড্ডা দেব। চলুন দর্শক, রাকিব হোসেন ইভনের সঙ্গে গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই জানি, কিন্তু কতটা ভালো আছেন এই মুহূর্তে? এত সুন্দর ইন্ট্রোর পরে ভালো থাকার পরিমাণ নিঃসন্দেহে আরো বেড়ে যায়। যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমারও ভীষণ ভালো লাগে যখন গুণী মানুষদের এত সুন্দর সুন্দর কথা আমরা পড়তে পারি উপস্থাপক হিসেবে। আপনি বিনোদন সারাদিনে সর্বশেষ এসেছিলেন গত বছরের 11 জানুয়ারিতে, এবং সেখানে আপনি আপনার বাবার কথা স্মরণ করেছিলেন। আপনার বাবা বলতেন, তুমি মাটি হও, মাটির কোনো শত্রু নেই। আপনিও সবসময় নীরবে নিভৃতে চুপচাপ কাজ করে গেছেন। তবে এবারের ঈদে খুব বেশি আলোচনা হচ্ছে আপনার অভিনয় নিয়ে। এই অর্জনকে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান, কি বলতে চান? সবার কিছু কাজ থাকে, যার কাজ করাটা সেটাই তার আসলে প্রধান দায়িত্ব। আমি একজন অভিনেতা, আমার কাজ হচ্ছে কাজ করা। আমি আমার মতো করে কাজটা করে যাওয়ার চেষ্টা করি। এখন যখন দর্শক কোনো কাজকে এইভাবে গ্রহণ করে, ভালোবাসে কোনো চরিত্রকে, কিংবা আলোচনা বা সমালোচনা যাই করে না কেন, ওটা আসলে প্রাপ্তি বা তৃপ্তির জায়গাটা, এটাই। দর্শকরা যখন আপনার অভিনয়ের, আপনার কাজের প্রশংসা করছিলেন, তখন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে আপনাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, বলেছিলাম না। এবং অন্যদিকে তাণ্ডব সিনেমার গুণী চিত্রগ্রাম তাহসিন রহমান লিখেছেন, আপনার কথা বলেছেন যে তার দুর্দান্ত সময় কেটেছে আপনার সঙ্গে। ইভন ইজ আ জেম অফ অ্যান অ্যাক্টর। কি বলতে চান? যাদের কথা বললেন, অমিতাভ ভাই তো আসলে এমন একজন মানুষ, এমন একজন নির্মাতা যার সাথে সবাই কাজ করতে চায়। আমিও তাদের মতোই তার সাথে কাজ করার জন্য উদ্গ্রীব হয়েছিলাম বরাবরই। আর তাহসিন ভাই সে তার সক্ষমতা সময়ের সাথে সাথে বারবার জানান দিচ্ছেন, এবং এই ধরনের মানুষের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও আমার জন্য একটা বড় ব্যাপার। এবং তারা যেহেতু কাজ করেন, তারা কাজটাকে তাদের মতো করে ভালো মতোই বোঝেন হয়তো, সে জায়গা থেকে তাদের আমাকে ভালো লেগেছে। এটা আমার একটা বড় আনন্দের জায়গা। আসলে তারা গুণী মানুষ, তো গুণী মানুষের কাছ থেকে প্রাপ্তিটা অনেক বেশি মাত্রায় আর কি উদ্বেলিত করে। সত্যি তাই। এবং বহেমিয়ান ঘোড়ার প্রসঙ্গে যদি আসি, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে এর আগে আপনার সম্ভবত একটি বিজ্ঞাপনের কাজ হয়েছিল, এবং এবার তো আপনি পূর্ণাঙ্গ একটা সিরিজ করলেন। যখন আসলে এই কাজটির জন্য প্রস্তাব পেয়েছিলেন, সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি ছিল? আমি যখন কাজের জন্য প্রস্তাব পাই, তখন আমার প্রাইমারি যতটুকু ব্রিফ ছিল আমার কাস্টিং ডিরেক্টর রাতুল ভাই আমাকে দিয়েছিলেন, তখন আমার মনে হয়েছে যে ভাই এই একই ক্যারেক্টার তো আমি এর আগেও করেছি, আবার একই ক্যারেক্টার করব, মানে মানুষ কিভাবে রিসিভ করবে, বা আমার নিজের একটা চাপ আছে। তো অমিতাভ ভাই আমাকে অডিশনের জন্য ডেকেছিলেন। উনি আমাকে ডেকে 5 মিনিট গল্প করেন আমার সাথে। উনি স্ক্রিন টেস্ট বা অডিশন বলতে তেমন কিছুই নেননি। তো আমি ভাবলাম হয়তো হচ্ছে না বা পোষাচ্ছে না, কিন্তু ফাইনালি তো দেখা গেল যে না, উনি আসলে তার মধ্যেই ওনার ব্যাপারটা ঘটিয়ে দিয়েছেন, বা উনি জানেন উনি কি চাচ্ছেন। এবং আমি শুনেছি আপনি নাকি এই সিরিজটি ইতিমধ্যেই 8 বার দেখে ফেলেছেন। নিজের অভিনয়কে যদি আসলে মূল্যায়ন করতে বলি, কি বলবেন? 8 বার না, আরো বেশি দেখা হয়েছে লাস্টে, তখন আমি 8 বার দেখেছিলাম। আচ্ছা, এনিওয়ে, সিরিজটার বেস্ট পার্ট হচ্ছে আসলে আমরা তো নিজেদের কাজ দেখতে হয়, ভালো বা খারাপ, নিজের দুর্বলতা বোঝার জন্য, যেটা আমি এই প্রজেক্টে কোথায় ফেল করলাম, যাতে একই রিপিটেশনটা নেক্সট প্রজেক্টে না হয়।
বোহেমিয়ান ঘোড়া এই ক্ষেত্রে আলাদা, কারণ হচ্ছে আমি বোহেমিয়ান ঘোড়া দেখতে বসলে কখনোই আমি আমাকে দেখি না। আমার মনে হয় আমি আব্বাসকেই দেখি, আমি সেলিমকেই দেখি, এবং ওই দায়বদ্ধতা কাজ না করায় এই কাজটা আমাকে আরো বেশি আনন্দ দেয় আসলে। আচ্ছা, এবং আমি অনেকের কাছে যেটা শুনি যে অনেকে নিজের কাজ দেখতে পারেন না বা দেখতে চান না, এই ক্ষেত্রে আপনাকে একটু পেলাম ব্যতিক্রমী। না না না, আসলে যেটা হয় মানে আমরা সেটে যখন অভিনয়টা করি তখন তো আমরা চূড়ান্তটা দিয়েই করি। সেক্ষেত্রে যে কোনো কারেকশনস থাকলে ডিরেক্টর সেটা বলে দেন, তো আমরা তখন সেটা অ্যাডাপ্ট করে ওইভাবে করার চেষ্টা করি। এরপরে আসলে আমাদের কিছু করার থাকে না, তো মন খারাপ হয় অনেক সময় অনেক কাজ দেখে, বা মনে হয় যে আচ্ছা কেন আমি এটা ঠিক মতো পারলাম না, হ্যাঁ অনেক ওয়েট ছিল। তো এই কারণে অনেক সময় যে বারবার দেখা যায় না, বা অনেক প্রজেক্ট ওইভাবে দেখা হয় না, কিন্তু দেখতে তো হয়। আর না দেখাটাও মনে হয় খুবই স্বাভাবিক, আমি জানি না আসলে মোশাররফ করিম আমাদের দেশের গুণী দুর্দান্ত একজন অভিনেতা, এবং যার ভক্ত আসলে আমরা সবাই। খুব সম্ভবত গত বছরের 3 অগস্ট তার সঙ্গে আপনার দেখা হয়েছিল, এবং আমি এটুকুও শুনেছি যে আসলে একসাথে শুটিং করতে গিয়ে শুটিং এর মাঝে তিনি আপনাকে একটি উপদেশ দিয়েছিলেন শুটিং এর ফাঁকে। কি উপদেশ দিয়েছিলেন একটু শুনতে চাই আপনার মুখে। এটা হচ্ছে শুটিং এর দ্বিতীয় দিন, আমরা একটা সিন করছিলাম ট্রাকের মধ্যে। সো ভাই আমার পাশে বসা, ভাই আমার দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো দল করো, মানে থিয়েটারের কথা বলছেন। তখন আমি বললাম যে হ্যাঁ ভাই আমি এই দল করি, ওনার দল করি, বা এই কয়দিন থেকে করি, এই প্রজেক্ট করেছি। উনি আর কিছু বললেন না। এর কিছুক্ষণ পরে উনি আর আমি চায়ের দোকানে বসা, ভাই সামনের চেয়ারে, আমি জাস্ট চেয়ারটা পেছনে নিয়ে বসা, চা খাচ্ছি। উনি হুট করে ঘুরে তাকিয়ে বললেন যে চেষ্টাটা সেটা ধরে রাখিস, আর একজন আর্টিস্টের জন্য তার অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। তো তার এই কথা শোনার পরে আমার এর আগে যত ধরনের জড়তা, ভয় বা যাই ছিল সব আমার মনে হলো যে এটার আসলে দরকার নেই। আমি একই সাথে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট এবং অ্যাডভাইস দুটোই একসাথে এই মানুষের কাছ থেকে পেলাম, এবং এই একই অ্যাডভাইস হয়তো আমাকে আরো অনেকে দিয়েছে, কিন্তু হয় কি যে আমরা সবসময় সবার কাছ থেকে সব জিনিস রিসিভ করতে পারি না। কিন্তু আমার মনে হলো যে না, দিস ইজ ইট, আমার এটাই দরকার ছিল, এবং এমন একজন মানুষের কাছ থেকে পেলাম যে এখানে আমার রিসিভ না করতে চাওয়ার কোনো কারণ নেই। তো তখন আমার মনে হলো হ্যাঁ এখন আমার মতো করে কাজ করা উচিত। অ্যান্ড দেন উই স্টার্টেড ওয়ার্কিং লাইক কি বলবো, বাডিজ বা এনিথিং। চমৎকার। এবং যেমন স্মৃতির কথা বলছিলেন, আসলে একটা সিরিজে তো অনেকদিন ধরেই শুটিং হয় এবং নানান রকমের ঘটনা তো ঘটতেই থাকে। এই মুহূর্তে আসলে শুটিং এর বিশেষ কোনো স্মৃতির কথা কি মনে পড়ছে? হ্যাঁ, মানে বোহেমিয়ান ঘোড়ার কথা, অনেক কথা, সব কথা যদি বলাও যাবে না অন ক্যামেরা। কিন্তু মোশাররফ ভাইয়ের সাথে যেটা হয়, মোশাররফ ভাই তো আসলে অন ক্যারেক্টার থেকে উনি ইম্প্রোভাইজ করেন আউট অফ দ্য স্ক্রিপ্ট। তো উনি যখন ইম্প্রোভাইজ করেন তো ইনস্ট্যান্ট সেটার কোনো ইম্প্রোভাইজ তো স্ক্রিপ্টে নেই, সেটার ইম্প্রোভাইজ আমাকেও করতে হয়। তো দেখা গেল উনি একবার ইম্প্রোভাইজ করলেন এবং ওটা ধরে আমি একটা কাউন্টার দিয়ে দিলাম। আমার মনে হয়েছে যে এটা হয় বা এটা আসে বা এটাই যৌক্তিক, আমি আমার মতো অনুভব যেভাবে ফিল করেছি সেভাবে করে ফেলেছি। এবং সেটা দেখার পর ডিরেক্টর পছন্দ করেছেন, খুসরু ভাই আর একটা শর্ট কাটলেন, এবং মোশাররফ ভাই এসে বললেন সেলিম যেটা করছো সেটা সুন্দর, এটা কর। আমি বলি ঠিক আছে ওস্তাদ। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কড, মানে ইট ওয়াজ লাইক এ ম্যাজিক ফর মি। সত্যি, এবং সেই দুর্দান্ত ম্যাজিকটা আসলে তো আমরা স্ক্রিনেও দেখেছি, এবং যেমনটা আমরা দেখেছি যে ট্রাক ড্রাইভার আব্বাস এবং তার সাগরেদ সেলিমের মধ্যে দুর্দান্ত মানে চমৎকার কিছু সংলাপ আদান প্রদান হয়েছে, সংলাপ আছে। এই মুহূর্তে কোনো একটি সংলাপ কি শুনতে পারি আমরা দর্শকদের জন্য, যদি আপনি কিছু উপহার দিতে চান? কোনটা বলবো আসলে? আচ্ছা এটাই বলি যে ওস্তাদ আইস এই দিয়ে আবার কিরম নেশা, তো এরকমই কিছু ছিল আর কি। আচ্ছা, ও নাইস। এবার তো তাণ্ডব প্রসঙ্গে আসতেই চাই। মুক্তির আগে পর্যন্ত কেউ জানতেই পারেনি যে আপনি এই সিনেমাতে অভিনয় করছেন, আপনি এখানে আছেন, এবং তাও এরকম রহস্যময় একটি চরিত্রে। আসলে মুক্তির পরে দর্শকদের কাছ থেকে আপনি ফিডব্যাক কেমন ভাবে গ্রহণ করছেন, কেমন পাচ্ছেন? এটা আসলে সিনেমার স্বার্থে আসলে আমরা কেউ বলিনি বা বলা আমার নিষেধ ছিল যে আমি প্রজেক্টে আছি বা প্রজেক্টটা করছি, এরকম একটা চরিত্র করছি। তো এই কারণে একটা ভয় ছিল যে আসলে সাকিব ভাই তো অনেক বড় কেউ, এবং তার যে ম্যাসিভ ফ্যান ফলোয়ার, বা আমি যদি
আসলে বাংলা সিনেমার দর্শকই বলি, তারা তো মোস্টলি সাকিব ভাইকে অন্যভাবে ভালোবাসেন, অনেক বেশি পরিমাণে ভালোবাসেন। সেই জায়গা থেকে ভয় ছিল যে সাকিবিয়ানরা আমাকে কিভাবে রিসিভ করে, কিংবা অডিয়েন্স সাকিব ভাইয়ের এই চরিত্রে আসলে আমাকে কতটুকু একসেপ্ট করে, এই ভয়টা ছিল আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পরে আউটকাম দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে আই ক্যান্ট এক্সপেক্ট মোর। নিশ্চয়ই। এবং আমি আরো শুনেছি, অনেক খবর শুনি, তো এটা আরেকটা খবর যে আপনি তাণ্ডবের অফার নাকি অনেকবার ফিরিয়ে দিয়েছিলেন। তারপর আসলে কি হলো, মানে কোন ভাবনা থেকে আপনি সিনেমাটিতে সাইন করেছিলেন? ব্যাপারটা ঠিক এরকম না যে আমি তাণ্ডবের অফার অনেকবার ফিরিয়ে দিয়েছিলাম। আমার কাছে যখন আমার কাস্টিং ডিরেক্টর ফোন করে, ও সিনেমার নাম বলেনি, প্রজেক্টের নাম বলেনি, কিছুই বলেনি, ও জাস্ট চরিত্র সম্পর্কে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করেছে ছোট করে, এবং ওর মধ্যে একটা জড়তা কাজ করছিল। ওর নাম স্বাধীন, ওর নামই স্বাধীন আর কি। এনিওয়ে, সো আমি ততটুকু শুনে মনে হলো যে ভাই আমি তো এই ধরনের কাজ এই লেয়ারে আসলে করতে চাচ্ছি না বা করি না খুব একটা। দেন ও আমাকে আরও অনেকভাবে অ্যাপ্রোচ করে বা বোঝানোর চেষ্টা করে। তখনও আমার মনে হয়েছে যে আসলে এই জায়গাটায় তো আমি খুব একটা প্লেসমেন্টটা ঠিকঠাক না, বা হয়তো করতে চাচ্ছি না বা পারছি না। তারপর একবার বসা উচিত। আমি বসতে যাই, দেন রায়হান রাফির সাথে বসার পর উনি আমাকে এক্স্যাক্ট ক্যারেক্টার বলা ছাড়া আরো বাকি সবকিছু বলেই বোঝানোর চেষ্টা করেন যে চরিত্রটা আসলে কি। তার এতক্ষণ কথা বলার পর আমার মনে হলো আচ্ছা, রায়হান রাফির সাথেও তো আমি কাজ করতে চাই, যেহেতু উনি দেশে এই মুহূর্তে একজন সফল নির্মাতা বলা যায় নিঃসন্দেহে। তা আমি যেহেতু তার সাথে কাজ করতে চাই, এবং তিনিও বলছেন যে আমরা শুরু করি একটা প্রজেক্ট, এবং এইখানে যখন জানলাম যেটা সাকিব ভাইও আছে এই প্রজেক্টের মধ্যে, তখন আসলে ইটস অ্যান অপরচুনিটি। এবং অ্যাজ এ পারফর্মার হিসেবে আমার এই অপরচুনিটিসটা মিস দেওয়ার কোনো কারণ মনে হয়নি। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাওয়ার আগ্রহ তো আসলে সবার থাকে, কিন্তু সে ধরনের স্পেস থাকে না, যে কারণে অনেক আগেই নিজের মন থেকে আমি এটা আশাটা সরিয়ে ফেলেছি যে না, এটা হবে না, এই ধরনের সুযোগ হয়তো আসবে না। তো আমার মনে হয়েছে সব জানার পরে যে এটা সাকিব ভাইয়ের লাইফ টাইমেও একটা বড় অপরচুনিটিস আমার জন্য। এই ধরনের অপরচুনিটিস হয়তো কেউ পায়নি, এবং আমি অপরচুনিটিসটা ট্রাই করতে চাই, ইউটিলাইজ করতে চাই। আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চটা দিয়ে করার, বাকিটা দর্শক দেখেছেন বা দেখছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। যতটুকু শুনেছি যে আপনি এবং শাকিব খান প্যারালালি বেশ কিছু দৃশ্যে অভিনয় করেছেন, এবং তার চিত্র ধারণের সময় আপনি পাশে ছিলেন এবং ভাইস ভার্সা, সেও ছিল। তো আসলে তাকে যখন আপনি কাছ থেকে এরকম অভিনয়ের মুহূর্তগুলোতে দেখেছেন, শুটিং সেটে তাকে কিভাবে দেখেছেন? এটা একটু সরল করে বললে, আসলে আমিও তো বাকি 10 জনের মতো একজন সাধারণ মানুষ। আমিও সাকিব ভাইয়ের গল্প শুনি, নানান ধরনের গল্প শুনি। আবার আমি ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করি, ইন্ডাস্ট্রির মধ্যকার কিছু গল্প আমার জানা থাকে। আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করব, সাকিব ভাই অভিনয় করবেন, সাকিব ভাইয়ের মতো অভিনয় করবেন। তাকে আমরা একটা ফরম্যাটে দেখে অভ্যস্ত, মেগাস্টার ওইভাবে। কিন্তু আমি যখন ফার্স্ট দিন ওনাকে অন সেট, আমি ক্যামেরার পাশে থেকে ওনার প্রত্যেকটা পারফরমেন্স দেখতাম। আমি যখন ওনাকে পারফর্ম করতে দেখলাম, আমার কোনোভাবেই মনে হয় নাই ইনি সাকিব খান। আমার মনে হয়েছে ইনি চরিত্র, এবং এই চরিত্রটা ঠিক এমনই, এত ভালো উনি করছেন। তো আমার মনে হলো যে আচ্ছা, আমি ভুল ছিলাম। আমি সাকিব ভাইকে একটা নির্দিষ্ট ফরম্যাটে ভাবছি, উনি আসলে সেই ফরম্যাটের বাইরে চলে এসে নিজেকে অনেক চমৎকারভাবে এক্সপ্লোর করছেন। তো আমার মনে হয় ঠিক আছে, আমিও এখন আমার চূড়ান্তটা দিয়ে অ্যাজ এ পারফর্মার হিসেবে করার চেষ্টা করি আসলে। এবং রাজশাহীতে শাকিব খানের সঙ্গে আপনি কাজ করেছেন, যদি জানতে চাই যে আসলে সেখানে তার সঙ্গে কি কি কথা হয়েছিল, বা কোন বিশেষ কথাটি এখন আপনার খুব মনে পড়ছে বা সবসময় মনে থাকবে? সবসময় মনে থাকার মতো কথাটাই বলি। সাকিব ভাইয়ের সাথে প্রথম দিন থেকেই তো দেখা হচ্ছে, কথা হচ্ছে টুকটাক। ভাই আসলে ক্যারেক্টারেই থাকেন মোস্টলি, চেষ্টা করেন এবং ভালো করেন। সেই জায়গা থেকে উনি টুকটাক যতটুকু কনভারসেশন না হলেই না দেখা হলে ততটুকু হচ্ছে শেষ। এত দ্রুত কেমন আছো, হ্যাঁ ভালো, এতটুকু হচ্ছিল। কিন্তু রাজশাহীতে একদিন আমার কথা বলার সুযোগ হলো, এবং আমি ওনার সাথে যে পরিচয় দিয়ে আরও আবার নতুন করে বলার চেষ্টা করলাম যে ভাই আমি এই বা আমি করার চেষ্টা করছি। তখন জিজ্ঞেস করলেন যে তুমি আর কি করো। আমি বলি ভাই আমি তো আসলে আপনার রাস্তায় হাঁটার চেষ্টা করছি, মানে আমিও টুকটাক সিনেমা করি। বলে আচ্ছা কি কি সিনেমা করলো, আমি নাম বললাম, কাদের ডিরেকশনে হয়েছেন সেটা বললাম। তারপর উনি বারবার জিজ্ঞেস করছেন তুমি আর কি করো। তো আমি তো আর কিছু করি না। আমি বললাম ভাই আমার তো পড়াশোনা শেষ। বলে আচ্ছা আর কিছু? বললাম ভাই আমি একটা থিয়েটার করি, এই কয়েক বছর থেকে এই দলের সাথে একটা কাজ করি। তো বললাম হ্যাঁ বোঝা যায়। সো ওই হ্যাঁ বোঝা যায় এটা আমার মনে হয়েছে ঠিক আছে, মানে এখন আমি খুবই খুশি আর কি। এরকম পরিচালক রায়হান রফির সঙ্গে কাজ করতে গিয়ে
আপনার কি মনে হয়েছে যে তিনি কেন এই সময়ের মূলধারার সিনেমার শীর্ষস্থানীয় একজন পরিচালক বা নির্মাতা? এটার উত্তর আমি একটু আমার মতো করে দিতে চাই। আমি ধরে নিলাম সবজি ব্যবসায়ী, আমি সবজি বেচা কিনা করি। সো আমার তো সবজিটাকে চিনতে হবে, জানতে হবে। সো রায়হান রাফি যে কাজটা করেন, রায়হান রাফি সে কাজটা খুব ভালো করে জানেন। উনি জানেন উনি কি চাচ্ছেন, উনি কতটুকু চাচ্ছেন, এবং ওই কাজটা কাদের দিয়ে সবচেয়ে ভালো করে হবে। সো দ্যাটস ওয়াই সে রায়হান রাফি। এবং এত সুন্দর সুন্দর মুহূর্তের কথা শুনছি, আরেকটু জানতে চাই, তাণ্ডবে আপনার প্রিয় অভিনেত্রী জয়া আহসানও অভিনয় করেছেন এবং তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে। নিজেকে আসলে আপনি কতটা লাকি মনে করেন? বহেমিয়ান ঘোড়া এবং তাণ্ডব একত্রেও যদি আমি বলি, ব্যাপারটা হচ্ছে লাস্ট 6 মাস আমার জন্য একটা অসাধারণ রাইড ছিল। মানে আই অলমোস্ট ওয়ার্কড উইথ এভরি বিগেস্ট স্টার ইন বাংলাদেশ, যারা যে যার জায়গা থেকে আলাদাভাবে পরিচিত এবং স্বনামধন্য, তাদের সাথে একই প্রজেক্টে কাজ করা, স্ক্রিন শেয়ার করা, এটা একটা বড় অপরচুনিটিস। এই অপরচুনিটিস পাওয়ার জন্য হয়তো হাফ লাইফ টাইম কেটে যায় অনেকের। তো সেই জায়গায় আমি অনেক সৌভাগ্যবানদের মধ্যে একজন, নিঃসন্দেহে। আপনার মতে আসলে যারা এখনো বহেমিয়ান ঘোড়া বা তাণ্ডব দেখেনি, তাদের আসলে কেন এই দুটি কাজই দেখা উচিত? দেখা উচিত কেন? কারণ মানুষ গল্প ভালোবাসে। আসলে আমরা যাই করি না কেন, সবাই তো গল্প বলার চেষ্টা করি। দেখুন, আপনি একটা গল্প, আমি একটা গল্প, আমরা সবাই কোনো না কোনো গল্প। কিন্তু তারপরও আমাদের গল্পের প্রতি আগ্রহ, ভালোবাসা থাকে, এবং মানুষ সুন্দর গল্প দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। মানুষ তাদের রিফ্লেকশন দেখতে চায়, মানুষের প্রত্যাশা থাকে, এক ধরনের ড্রিমি ব্যাপার থাকে। সব কিছুই কিন্তু আসলে গল্পের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছাই। তো আমার বিশ্বাস পার্ট অফ দিস প্রজেক্ট, এই গল্প দুটোই খুব চমৎকার, এবং মানুষ অনেক কিছু পাবেন। শুধুমাত্র বিনোদন না, বিনোদনের পাশাপাশি আরো অনেক কিছু রিসিভ করতে পারবেন, যেটা হয়তো মানুষকে আরো বেশি উৎসাহী করবে আর কি। একটু যদি সামনের কাজগুলো নিয়ে কথা বলি, সামনেই আপনাকে আমরা চারুলতা এবং নাদানে দেখতে পাবো। এই দুটি সিনেমাতে আসলে আপনাকে আমরা কিভাবে আবিষ্কার করবো আবার নতুন করে? দুইটা সিনেমাই হোপফুলি এবছর রিলিজ হবে। নাদান হচ্ছে আমার ইতিচিত্রা সিনেমার সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, ফরহাদ ভাইয়ের প্রথম চলচ্চিত্র। নাদানের ব্যাপারে বলতে গেলে, নাদানে দর্শক বাংলাদেশের এমন একটা পোর্শন দেখতে পাবে, এমন কিছু চমৎকার ভিজুয়াল দেখতে পারবে, যে এটা যে বাংলাদেশ মানুষ নতুনভাবে এক্সপ্লোর করবে। এত বিউটিফুল, এবং এর গল্প, এর মেকিং, সব কিছু মিলিয়ে এখন যখন আমরা আমাদের সিনেমা হলে আমাদের কোনো সিনেমা আসে, একই সাথে কিন্তু আপনি বাসায় বসে নেটফ্লিক্স দেখছেন, ডিজনি প্লাস দেখছেন, হইচই দেখছেন, অনেক কিছু দেখছেন। সো আপনার টেস্ট একই সাথে ইন্টারন্যাশনালও। তো আমরা চেষ্টা করেছি, বা ফরহাদ ভাই তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, এই সিনেমাটাকে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফেলে আমাদের বাজেটের মধ্যে যতটুকু করে করা যায়, গল্পের মুড ধরে রেখে কাজ করার, সেটা করার জন্য। আর চারুলতা হচ্ছে আমাদের, চারুলতা গল্পটা মূলত নিউ মার্কেট বেসিস। নিউ মার্কেটের কয়েকটা চরিত্র যাদেরকে আমরা রেগুলার দেখি, তাদের মধ্যেই তাদের জীবনের গল্প, ব্যাকস্টোরি, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, অতীত, এই সব কিছু মিলেই। তো আমার বিশ্বাস দর্শক যারা দেখবেন, সবাইকেই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা দেখবেন কেউ হতাশ হবেন না, বরঞ্চ ভালোবাসবেন, আমার বিশ্বাস। নায়ক হিসেবে আপনার প্রথম সিনেমা ইতিচিত্রা মুক্তি পেয়েছিল 2023 সালের 20 অক্টোবর, এবং যারা যারাই আসলে ইতিচিত্রা এই সিনেমাটি দেখেছে, তারাই কিন্তু অনেকেই মন্তব্য করেছেন আপনাকে নিয়ে, যে আপনার ভেতরে চিত্রনায়ক হবার অপার সম্ভাবনা রয়েছে। আপনি নিজেকে আসলে কিভাবে দেখেন, চিত্রনায়ক নাকি চরিত্রাভিনেতা? যারা চিত্রনায়ক হয় তারাও আসলে কোনো না কোনো চরিত্রই পোর্ট্রে করে। সো অভিনয়টা বেসিক্যালি সবার জন্যই করতে হয়। তো প্রথমত আমি একজন অভিনেতা, এবং অবশ্যই দেন আমি একজন চিত্রাভিনেতা বা নায়ক, যাই বলে, চরিত্রাভিনেতা বটেই, সেক্ষেত্রে আমি অভিনেতা, এবং এরপরে হয়তো আমি হিরো। বাহ। এবং আপনি তো গল্পে গল্পে বলছিলেন আপনার সম্পর্কে আমরা এটাও জানি যে আপনি তো মঞ্চ থেকে আসা একজন গুণী শিল্পী। তো আসলে মঞ্চ থেকে শিখে আসা কোন বিষয়গুলো, কোন শিক্ষাগুলো আপনি সিরিজে বা এখন সিনেমাতে কাজে লাগাতে পারছেন? সবকিছু, ইচ ওয়ান অফ ইট। লাইক, মানে আমি হয়তো আপনাকে এই মুহূর্তে ধরে ধরে বলতে পারবো না। আমরা আসলে মঞ্চে যে কি করি, এটা আমরা মঞ্চে সব কিছুই করি। আমি মঞ্চে যখন কাজ করি, তখন আমি শুধুমাত্র অ্যাজ এ পারফর্মার হিসেবে কাজ করি না। আমি কখনো কস্টিউমের ডিজাইন দেখি, আমি কখনো সেট ডিজাইন দেখি, আমি লাইট কারেকশনস দেখি, বা আমি হচ্ছে মিউজিক দেখি। সো থিয়েটার আসলে আমাকে একটা কমপ্লিট পারফর্মার এবং পুরো প্রোডাকশন ডিল করা শেখায়। শুধুমাত্র অভিনয়টাই থিয়েটারে শেখার জায়গা না। তো
আমি যেহেতু অভিনেতা হতে চাই, এই আনুষঙ্গিক দক্ষতার সাথে সাথে আমি এটাও আরেকটু ভালো করে এক্সপ্লোর করার সুযোগ পাই। কারণ আমি একই স্ক্রিপ্ট নিয়ে যখন মাসের পর মাস, বছরের পর বছর কাজ করি, তো অভিনেতাদের যেটা হয় তারা অল্পতে তুষ্ট হয় না। আমিও হয়তো ওই জাতের মধ্যেই কোনো না কোনোভাবে ঢুকে যাই যে আই এম নট হ্যাপি ইয়েট। সো এই যে এক্সপ্লোরেশনের জার্নিটা, এটাই আসলে হয়তো ভালো কিছুর দিকে নিয়ে যায়। এবং আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন চিত্রে, যতটুকু আমি জানি, যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে, এবং সেটি ছিল চুইংগামের একটি বিজ্ঞাপন। এবং এও শুনেছি যে 250 জনের মধ্যে আপনি ছিলেন একজন। সেই দিনগুলোর কথা, সেই স্ট্রাগলের সময়কার কথাগুলো একটু শুনতে চাই আপনার মুখে। আমি এটাকে ঠিক স্ট্রাগল বলতে চাই না, এটা আমার জার্নি। এবং আমি যেখান থেকে শুরু করেছি, যতটুকু এসেছি, পুরোটাই আমার জার্নি। ভালো খারাপ যাই হোক, আমি সব কিছু থেকেই শিখেছি। আমি এখনও যখন ওই প্রথম দিনের কথা মনে করি যে আমি একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিলাম টিভিসির সেটে, আমি প্রথম দিন প্রফেশনাল টিভিসির বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজের মধ্যে ইনভলভ করি এবং আমি জানলাম যে এভাবে কাজটা হয়। তো ওই দিনের তৃপ্তিটা ছিল, আচ্ছা ঠিক আছে, আমি জানলাম যে কিভাবে প্রফেশনালি কাজ করে। সো ওইভাবেই কাজ করতে 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 আমার মনে হয়েছে যে আমি এখন এটা পারছি না, তাহলে আমার এটা পারতে হবে। এটা করলাম। এটা করার পর যখন কয়েকবার করে ফেললাম, আমার মনে হলো আচ্ছা এটা হচ্ছে, তাহলে এর পরের স্টেপটা কি, আমি সেটা ধরার চেষ্টা করি। সবসময় কিছু না কিছু ইরোর্স থাকে, কিন্তু এই ইরোরগুলো কমপ্লিট করেই তো আসলে আমরা সামনে আগাই। আপনার বাবা মার প্রসঙ্গে একটু জানতে চাই। তারা এখন প্রয়াত। এখন যখন আপনার জীবনে সাফল্য ধরা দেয়, তখন আসলে বাবা মার কোন কথাগুলো খুব মনে পড়ে? আমি আমার পরিবারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সেটা হচ্ছে, তারা যদি আমাকে সাপোর্ট না করতাম, এত বছর থেকে থিয়েটার করতে পারতাম না বা কিছুই করতে পারতাম না। তাদেরকে কনভিন্স করার জন্য আমি অলমোস্ট 9 মাসের মধ্যে চাকরিও করেছি, যে টু মেক শিওর যে আমি নর্মাল সোসাইটিতেও লিভিং করতে পারবো বা কিছু না কিছু করে। আমি এমনও তো না যে আমি মূর্খ। সো সেই জায়গা থেকে এটা কনভিন্স করার পরে তাদেরকে যখন বলি যে আমি একটা সুযোগ চাই, আমি যে জিনিসটা করতে চাই, আমাকে সেই সুযোগটা দেয়া হোক। এবং আমার মা আমাকে যেভাবে বিশ্বাস করতেন বা করেন, বা আমার পুরো পরিবার আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তো আমার সফলতা পুরোটাই আসলে তাদের কৃতিত্ব। মানে তারা সুযোগ না দিলে, আমি আসলে খুবই হোমলি মানুষ, তো মানে আমার ওই সাপোর্টটা ঘর থেকেই লাগে বা আমার কাছের মানুষ থেকে প্রয়োজন পড়ে। তারা সাপোর্ট না করলে আসলে কিছুই হতো না। এবার আপনাকে একটু ঝটপট কিছু প্রশ্ন করতে চাই, একদম চটপট উত্তর দিতে হবে। রাকিব হোসেন ইভনের কি আছে যা শাকিব খানের নেই? রাকিব হোসেন ইভনের এমন কিছুই নেই যা সাকিব খানের নাই। সাকিব ভাই সব কিছু আছে। রাকিব হোসেন ইভন সিঙ্গেল, মানে টিল নাও সাকিব ভাই সিঙ্গেল না। এবং এটা আসলে আমার মাথায়ও আসেনি। দারুণ একটা কথা বলেছেন। মোশাররফ করিমের কাছ থেকে কোন 3টি বিষয় আপনি শিখেছেন? একজন অভিনেতা হওয়ার আগে সবার আগে একজন ভালো মানুষ হতে হয়। মানে এটা আমাদের থিয়েটার শিখায় যে তুমি যদি ভালো মানুষ না হও, তুমি কোনোদিন ভালো শিল্পী হতে পারবে না, ভালো অভিনেতা হতে পারবে না। মোশাররফ করিম একজন অসাধারণ মানুষ। উনি একজন ফিলোসফার। জীবন দর্শনের যে শিক্ষা, একই জিনিসটাকে যে কতভাবে দেখা যায় এবং কত চমৎকারভাবে ভাবা যায়, এই ব্যাপারটা, এবং একজন কো আর্টিস্ট কতটা চমৎকার হতে পারে আরেকজন কো আর্টিস্টের জন্য, এই ব্যাপার দুইটাই আমার মনে হয় আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি বা রিসিভ করার চেষ্টা করেছি মোশাররফ ভাইয়ের কাছ থেকে। আপনার জীবনে পাওয়া প্রথম পারিশ্রমিক কত ছিল? 500 টাকা। অনেক গুণী নির্মাতার সঙ্গে তো আপনি কাজ করেছেন, তারপরও জানতে চাই যে আপনার উইশ লিস্টে থাকা 3 জন পরিচালকের নাম যাদের সঙ্গে আপনি ভবিষ্যতে কাজ করতে চান। শাওকি ভাইয়ের সাথে কাজ করতে চাই, তানিম ভাইয়ের সাথে কাজ করতে চাই, আমাদের সুমন ভাইয়ের সাথে কাজ করতে চাই। বাস্তবে যদি কখনো সেলিমের সঙ্গে আপনার দেখা হয়, তাকে আপনি কি বলতে চাইবেন? এই সেলিম, আয় চা খেয়ে যা। আর যদি ট্রাক ড্রাইভার আব্বাসের মতো আপনার জীবনেও 8 জন বউ থাকে, তাহলে তাদেরকে সামাল দেবেন কি করে? আমার ওস্তাদ আছে, আমি ওস্তাদকে ফোন করে বলবো ওস্তাদ কিভাবে কি করবো বলে দেন। একদম সিরিয়াস প্রশ্ন না, বাট তারপরেও করতে চাচ্ছি যে 5 বছর পর নিজেকে আসলে কোন অবস্থানে আপনি দেখতে চান? আমি 5 বছর পরে নিয়ে আসলে ভাবি না, আমি আসলে প্রতিদিন নিয়ে ভাবি। আমি আজকে আমার কি করণীয়, আমি সেটা নিয়ে চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিনোদন সারাদিনে আসবার জন্য। গল্প করে ভীষণ ভালো লাগলো। ভালো থাকুন। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। মাছরাঙার সকল দর্শকদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা আপনারা বোহেমিয়ান ঘোড়া কিংবা তাণ্ডব দেখেছেন, এবং যারা দেখেননি তারা দেখেন, আর যারা দেখেছেন কেমন লাগে জানাবেন। আপনাদের ভালোবাসাই আসলে আমরা কাজটা করি বা করার চেষ্টা করি, এবং আপনারা বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবেন, এটা হচ্ছে আমাদের বিনীত প্রার্থনা। ধন্যবাদ।